মেসেজটা পাঠানোর পর অয়ন দেখল প্রায় সাথে সাথে লেখাটির পাশে নীল রঙের ডাবল টিক ফুটে উঠেছে। অয়নের ঠোঁটের কোণে উকি দিল ছোট্ট এক চিলতে হাসি। গা এলিয়ে দিল সিটে, চোখ উজ্জ্বল ঝলমলে ব্যস্ত শহরের রাস্তায়। মেঘ করে এসেছে, গুড়গুড় শব্দ করছে অভিমানী মেঘেরা। বৃষ্টি নামার ফন্দি করছে তারা। অয়ন পিচ ঢালা পথের দিকে নিশ্চল চোখে তাকিয়ে আছে। আজ তেলাপোকা তার একটা দুর্বলতা জেনে গেছে, কিন্তু অয়ন তাকে সেই দুর্বলতার সুযোগ নিতে দিবে না। সে বুঝতে দিবে দেওয়া যাবে না তখনের ঘটনাটি অয়নের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। অয়ন অন্ধকার ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কিন্তু তার এই ভয়ের কারণটা সে জানে না। শুধু জানে অন্ধকার হলেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার গলা শুকিয়ে আসে, মনে হয় সে আলোহীন কোনো গহ্বরে সে আটকা পড়েছে। একটা সময় এই আধার তাকে রূপকথার দৈত্যের মতো গিলে খাবে। অয়ন বহুবার এই ভয়ের চিকিৎসা করাতে চেয়েছে, কিন্তু তাকে চিকিৎসাটা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে ঠিক হয়ে যাবে, এখনো ঠিক হয়নি। বয়স তার 23 পার হয়ে 24-এ পড়েছে, অথচ এখনো সেই ভয়টা কাটিয়ে উঠতে পারেনি অয়ন। সময়ের সাথে সাথে ভয়টা অয়নের সঙ্গী হয়ে গেছে, কিন্তু অয়ন কাউকে সেই ভয়ের সুযোগ নিতে দিতে রাজি নয়। অয়নের একটা গুণ আছে, রুক্ষ প্রতিকূল মুহূর্তেও সে খুব স্বাভাবিক অভিনয় করতে পারে, নিজেকে গুছিয়ে নিতে পারে। তখনও বিদ্যুৎ আসার পর সে নিজেকে গুছিয়ে নিয়েছে। প্রাপ্তি ছাড়া কোনো পানি টেরও পায়নি অয়নের ভিতরকার অস্থির, অস্বাভাবিক দুমড়ানো ভঙ্গুর অবস্থা। অয়নের চিন্তার মেঘে চির ধরল ফোনের শব্দে। স্ক্রিনের দিকে তাকাতেই নুহাস আবিল নামটা চোখে ভেসে উঠল। অয়ন ফোন ধরতেই হালকা স্বরে বলল, ক্লায়েন্টের কাজ হয়েছে? যাক, অবশেষে তোমাকে খুঁজে পাওয়া গেল। গম্ভীর ভারী স্বর কানে যেতেই অয়নের ভ্রু কুঞ্চিত হলো সামান্য, তার মুখের মাংসপেশি স্থির। কণ্ঠে কোনো বিস্ময় প্রকাশ না করে স্বাভাবিক স্বরে শুধালো, নুহাসের মোবাইল তোর কাছে কেন আবরার? কারণ তুমি আমার ফোন ধরছো না, বাবার ফোনও ধরছো না, তাই বাধ্য হয়ে তোমার এই বন্ধুর শরণাপন্ন হতে হলো। কোথায় তুমি? আবরারের কণ্ঠ খুব গম্ভীর শোনাচ্ছে। সে সচরাচর রাগ জাহির করা মানুষ নয়, তবে গম্ভীর মানুষ। রাগী অবস্থায় চূড়ান্ত পর্যায়ের গম্ভীরতা তাকে ঘিরে ধরে। অয়ন গা করল না, মুখ দায় সারা স্বরে উত্তর দিল, সেটা জেনে কি করবে? আমি মঙ্গল গ্রহেও যেতে পারি, তবে নিশ্চয়ই তোমার বা মিস্টার আরিফুল শিকদারের কোনো অসুবিধা নেই। আবরার যেন দীর্ঘশ্বাস ফেলল, স্বর ঈষৎ নরম করে বলল, মামানি গতকাল সেন্সলেস হয়ে গিয়েছিল। প্রেশার লো আর প্রচুর চিন্তা করেছে, প্রচুর টেন্সড। আবরারের কথাটা শুনে অয়ন আগের মতোই নির্লিপ্ত স্বরে বলল, এসব আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার নাকি? প্রেশার লো হলে তাকে ডিম খাওয়া, স্যালাইন খাওয়া। স্টেজ হলে তাকে ঘুরতে নিয়ে যা। আমাকে বিরক্ত করা হচ্ছে কেন? আমার নিশ্চয়ই ভেঙে বলার প্রয়োজন নেই কেন সে এতটা টেন্সড। তুমি বাড়ি ফিরে আসছো না, ফোন ধরছো না। তুমি জানো সে তোমাকে নিয়ে কতটা চিন্তা করে? তাই নাকি সে আমাকে নিয়ে চিন্তিত? এই চিন্তার কারণ কি শুনি? তুমি বাড়ি আসছো না, ফোন ধরছো না, তোমার কোনো আপডেট পাওয়া যায় না। ভার্সিটিতে অন্তত আমি তোমার মুখ দেখতে পারি, কিন্তু ভ্যাকেশন তোমার টিকিটিও খুঁজে পাওয়া যায় না। প্লিজ ভাইয়া, টক টু হার। অয়ন হালকা হেসে তাচ্ছিল্য ভরে বলল, তাহলে তাকে ফোন করতে বলো। সে কেন ফোন করছে না? আবরার চুপ করে রইল। অয়ন সেই নিস্তব্ধতার মধ্যে নিজের উত্তর পেয়ে গেল, নির্লিপ্ত স্বরে বলল, আমি আমার দাদু বাড়িতে আছি, তোমার মামানিকে জানিয়ে দিস। তুমি ওই বাড়ি আবার গিয়েছো? সেটাই কি স্বাভাবিক নয়? এখন শিকদার বাড়ি তোমার নিজের বাড়ি, ওইটা না। অয়ন মলিন হাসল, তারপর মৃদু স্বরে বলল, এই পৃথিবীতে আমার নিজের বলে কোনো বাড়ি নেই। আমি ফোন রাখছি। বলেই ফোন কেটে দিল অয়ন। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। মাঝে মাঝে উদ্দেশ্যহীনভাবে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে হয়, যখন কেউ তাকে খুঁজে পাবে না। এই পৃথিবীটা বড্ড বিরক্তিকর, বড্ড বেশিই বিরক্তিকর। প্রাপ্তি তার নোট খাতা খুলে বসেছে, কিছু কোডিং বারবার লিখছে। পায়েল মশা মারছে, খুব ধৈর্য সহকারে, দারুণভাবে সে মশা মারে। তার মশা মারার বিশেষ পদ্ধতি রয়েছে। প্রথমে ফ্যান দরজা জানালা বন্ধ করে স্প্রে করবে সারা ঘরে। 10-12 মিনিট ওভাবেই থাকবে বদ্ধ ঘরে নাক চেপে। তারপর যেই মশা ঢুলে পড়বে মেঝেতে, সে পা দিয়ে টিপে টিপে মশা মারবে।
ব্যাট থাকলে সুবিধা বেশি হয়, কিন্তু এই বাসায় ব্যাট নেই। প্রাপ্তি অবশ্য এসবে নির্বিকার। তাকে হিমালয় বই সমেত রেখে দিলেও সে মনে হয় না খুব একটা ভ্রূক্ষেপ দেখাবে। এটাই তার স্বভাব, তাই তো সে নির্বিকার ভাবে মেঝেতে বসে একটা টুলের উপর খাতা আর কোলের উপর বই রেখে পড়ছে। ঘর ভর্তি হই হুল্লোড়, অথচ তার কোনো ভ্রূক্ষেপ নেই। সে পড়ছে। হলুদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, ছাদে গান ছেড়ে নাচছে সবাই। অথচ এত শোরগোলের মধ্যেও প্রাপ্তি পড়ছে। এর মধ্যে পাপিয়া এক প্রকার ছুটে এলো। কাপা হাতে প্রাপ্তির মোবাইল এগিয়ে বলল, আপা, তোর মোবাইল। পাপিয়া মুখ কোমল কেমন লাল হয়ে আছে, ফর্সা গাল আর নাক বিশেষ করে তাকে কেমন ভয়ার্ত দেখালো। প্রাপ্তি চোখ তুলে বলল, কি হয়েছে? পাপিয়া কিছু বলতে পারল না, সে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি মোবাইলের লক খুলতেই দেখলো হোয়াটসঅ্যাপে অন করা। সেখানে একটি অচেনা নাম্বার থেকে একটি মেসেজ। মেসেজটা দেখে প্রাপ্তির মুখ শক্ত হয়ে গেল। মুখে রাগে বিকৃত হলো। সাথে সাথে সে পাল্টা উত্তর দিল, আমার নাম্বার পেলেন কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। প্রাপ্তি আবার চাইলো পাপিয়ার দিকে। সে কাঁচুমাচু মুখে বলল, আমি ইচ্ছে করে খুলিনি, চাপ পড়েছে। মেসেজটা তোমার প্রেমিক পাঠিয়েছে, জানতাম না। পাপিয়ার কথা শুনে মশা মারা থামিয়ে দিল পায়েল। শকুনের মতো তেড়ে এসে বসলো প্রাপ্তির সামনে। বিস্মিত স্বরে বলল, তুই প্রেম করছিস? মেসেজটা পাঠানোর পর অয়ন দেখলো প্রায় সাথে সাথেই লেখাটির পাশে নীল রঙের ডাবল টিক। প্রাপ্তির সাথে সাথেই সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে মুখ চেপে ধরল পায়েলের। চোখ গরম করে বলল, চুপ একেবারে। পায়েল মুখ চাপা অবস্থাতে উ উ করে যাচ্ছে। প্রাপ্তি দাঁতে দাঁত চেপে বলল, আমি প্রেম করছি না। এই তুই আমার নামে মিথ্যা কথা রটাচ্ছিস কেন? পাপিয়ার দিকে রাগী স্বরে শুধালো। সে চুপসে গেল। খুব অসহায় স্বরে শুধালো, তাহলে ওখানে ভালোবাসা লেখা কেন? আর তোদের একসাথে ছবিও দিয়েছে। অয়ন ভাইয়াকে তুই চিনিস? পায়েল এক প্রকার নিজের মুখ থেকে প্রাপ্তির হাত সরিয়ে চোখ গোল গোল করে শুধালো, তুই শিলাপুর দেবর অয়নের সাথে প্রেম করছিস? একটা গাঁটটা মেরে তোর মাথা ফাটিয়ে দেব। আরেকবার চেঁচালে তোর লাউড স্পিকারের গলাটা এখানে না বাজিয়ে বসার ঘরে বাজা যা। ফুপুদের কানের কাছে বাজা, আরো ভালো হবে। পায়েল এবার নিজের কণ্ঠটা খাদে নিয়ে বলল, কতদিনের প্রেম? প্রাপ্তির ইচ্ছে হলো একটা পিলারে নিজের মাথাটা টাক মারতে। মায়ের পেটের বোনেরা এত মাথা মোটা কি করে হলো? তাদের ঠিক কি দেখে মনে হলো প্রাপ্তি প্রেম করছে, তা আবার অয়নের সাথে? পৃথিবী ধ্বংসের সময় যদি একটা পুরুষ বেঁচে থাকে এবং সেই পুরুষটা অয়ন হয়, তবুও প্রাপ্তি অয়নের প্রেমে পড়বে না। ওর মতো লুচ্চা ছেলের প্রেমে পড়ার থেকে আজীবন প্রেমহীন পুরুষহীন থাকা ভালো। আর প্রাপ্তির এত ফালতু সময় নেই। তার জীবনের উদ্দেশ্য আছে। প্রেমে পড়া কারোর জীবনের উদ্দেশ্য হতে পারে না। প্রেম প্রয়োজনীয়তা নয়, সেটা আনুষাঙ্গিক। যখন মানুষের জীবনের সব প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়, তখন মানুষ প্রেমে পড়তে চায়। যেন জীবনে বাড়তি ঝামেলার সৃষ্টি হয়, এতে তার জীবনের একঘেয়েমি ভাবটা কাটে। প্রাপ্তির জীবনের কোনো একঘেয়েমি ভাব নেই। তার জীবন সর্বদাই একটা নাট্যমঞ্চ, যেখানে অনেক অনেক চরিত্র রয়েছে, যারা হরদম পালা করেই যাচ্ছে। সুতরাং এই পালা মঞ্চে প্রেম নামক নতুন পরিচ্ছেদের পর্দা তোলার মানেই নেই। প্রাপ্তি উঠে ঘরের দরজা আটকে দিল। দুই বোনের সামনে পর্দা শুনে বসলো। তাদের মনের সন্দেহগুলো বাড়তে দেওয়া যাবে না। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর খুব শান্ত স্বরে বলল, অয়ন ভাইয়া আমার ভার্সিটির থার্ড ইয়ারে পড়ে। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই এক্সেপ্ট শত্রুতার। এই মানুষটিকে আমার দুই চোখে সহ্য হয় না, কারণ সারাটাক্ষণ উনি আমাকে নানাভাবে উত্ত্যক্ত করেন। এতে উনি পৈশাসিক আনন্দ পান। আমাদের শত্রুতা কলেজের প্রথম দিন থেকে। তাহলে ভালোবাসা? ওইটা ডেকে আমাকে রাগাতে চান। ওই যে বললাম পৈশাচিক আনন্দ। উনি একটা অসহ্য ব্যক্তি। মাঝে মাঝে আমার তো ইচ্ছে করে এই লোকটাকে যদি শিফট ডিলিট করা যেত। উফ অফ! কিন্তু ইনি হলো একটা ম্যালওয়্যার ভাইরাস। একেবারে উইন্ডোজ না দেওয়া পর্যন্ত পিছু ছাড়বে না। প্রাপ্তি অয়নকে নিয়ে কথা বলছে আর তার মুখ রাগে লাল হচ্ছে। পায়েল হতাশ নিঃশ্বাস ফেলল। না, সব আশা জলে গেল। তার বোনের স্বভাব এক বিন্দুও বদলায়নি। সে যেমন ছিল সে তেমনই আছে। এদিকে প্রাপ্তি পাপিয়াকে বলল, দেখ, আমার মোবাইলে কি তার নাম্বার সেভ করা? আমার মেসেজ হোয়াটসঅ্যাপে কোথাও তার অস্তিত্ব আছে? ইভেন যে নাম্বার থেকে মেসেজটা পাঠিয়েছে ওই বটটা,
ওখানে কি অন্য কোনো মেসেজ আছে? পাপিয়া মাথা দুপাশে দোলালো। প্রাপ্তি হতাশ স্বরে বলল, আমি প্রেম করলে মোবাইলে এমন তোর হাতে দিয়ে থাকতাম? আল্লাহ ব্রেন দিয়েছে, ইউজ কর। খবরদার যদি বাসায় আমার নামে কোনো বাজে কথা রুটিয়েছিস তো দেখিস আমি কি করি। এসেছি 1 সপ্তাহের জন্য, একটু শান্তি দে। বোনদের মধ্যে প্রাপ্তির মেজাজটাই খুব চড়া। হয়তো মজুমদার বংশের স্বভাব পেয়েছে বলেই। বাকি দুবোন একেবারে মনিরার ফটোকপি, কোনো উচ্চ বাচ্য নেই, কোনো তর্ক নেই, বরং একটু বোকা ধরনের। ফলে প্রাপ্তির ধমকে কাজ দিল। দুই বোন ঘাড় দুলিয়ে মেনে নিল। প্রাপ্তির খুব রাগ হলো অয়নের উপর। লোকটাকে ফোন দিয়ে যদি গুনে গুনে 4টে বাংলা গালি দেওয়া যেত, মনে শান্তি লাগতো। কিন্তু প্রাপ্তি জানে সেই গালি দিলেও তার মেজাজ ঠান্ডা হবে না। উল্টো লোকটার কণ্ঠ শুনলে রাগে গা গিজগিজ করবে। লোকটি তাকে রাগানোর সব পায়তারা জানে। নিশ্চয়ই বলবে, ভালোবাসা কি রাত দুপুরে আমার কণ্ঠ শুনতে ব্যাকুল হয়ে গেছো? এমন কথা বললে প্রাপ্তির ইচ্ছে হবে মোবাইলের ভিতর থেকে ঢুকে তার মাথা ভেঙে দিতে। প্রাপ্তি গাল ফুলিয়ে 3-4 বার নিঃশ্বাস ছাড়ল। আজকাল অতিরিক্ত রেগে যাচ্ছে সে। কথাবার্তাও বড় ফুপুর মতো হয়ে যাচ্ছে। বড় ফুপু রেগে গেলে এমন মারতে উদ্যত হন। তিনি নিজের এত বড় ছেলে শাকিল ভাইকে সবার সামনে ঝাড়ু দিয়ে পেটাতে গিয়েছিলেন। কারণ হলো সে নিজের পছন্দের একটি মেয়েকে কাউকে না বলে বিয়ে করে এনেছেন। শাকিল ভাই মানুষটা স্বাধীন চেতা, সবসময় কুছ পরোয়া নেই টাইপ ভাবসাব তার। তাই তো নিজের পছন্দের মেয়েকে ধুম করে বিয়ে করে চলে এলেন। বরফুর সামনে এনে দাঁড় করিয়ে বললেন, এই যে মা, তোমার পুত্রবধূ। বড় বউ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর রান্নাঘর থেকে ঝাড়ু বের করে বেধড়ক মার। শাকিল ভাইও আত্মসম্মানী মানুষ, সে তৎক্ষণাৎ বউ নিয়ে বেরিয়ে গেলেন। 6 মাসের মধ্যে জাপানে চলে গেলেন। শাকিল ভাই এখনো সেখানেই আছেন, ফেরেননি। শোনা গেছে তার যমজ বাচ্চা হয়েছে, তাদের বয়স এখন 10 হবে। অথচ নিজের মাকে ছবি পর্যন্ত পাঠায়নি। বড় ফুপুও জেদি, তিনি ঘোষণা করলেন, এখন থেকে আমার একটি ছেলে, সে হলো শাহাদাত। শাকিল মরে গেছে। প্রাপ্তির ধারণা সে তার বড় ফুপুর কিছু স্বভাব পেয়েছে। বিটকেল জেদি রাগী, মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে বড় ফুপু এতগুলো বছর শাকিল ভাইয়ের সাথে কথা বলেন না। অবশ্য এসব রং মজুমদার পরিবারের নতুন না। এমন অনেক রং আছে এই পরিবারের। হয়তো আগামীকালই আরেকটা নাটক ঘটবে। প্রাপ্তি ঠিক ধরেছিল মজুমদার বাড়িতে আরেকটি নাটক ঘটবে। নাটকটি এবার ঘটালেন সেজফুবু। নাটকের মূল পাত্রী সেজফুবু এবং প্রাপ্তি, সাইড চরিত্রে মেজফুপু। নাটকের শিরোনাম হলো প্রাপ্তির পরনে কেন হবে পুরনো কাপড়। বিয়ে সম্পর্কিত যেহেতু কোনো জ্ঞান প্রাপ্তির ছিল না এবং সে বাসায় আসবে সেই কথাটাও জানা ছিল না, তাই তার জন্য কোনো জামা কেনা হয়নি। মুনিরা খুব একটা কেনাকাটা করে না। তার জীবনটা সীমাবদ্ধ কেবল ঘরের ফার্মাস ফার্মাস খাটতে। সে নিজেও কোনো শাড়ি কেনেনি। পাপিয়াও তার ঈদের জামাটাই পরেছে। কিন্তু ঝামেলা হলো প্রাপ্তির ঈদের জামা কাপড়ও খুব একটা ভালো নয়। সে খুব কম কারুকাজ করা জামা পরতে পছন্দ সে খুব কারুকাজ করা জামা পরতে পছন্দ করে না। তার কথা জামাই তো একটা কাপড়, যত আরামদায়ক হবে তত ভালো। শপিং মলে যেয়ে ঘুরে ঘুরে কেনাকাটা তার কাছে লাগে সময় এবং অর্থ অপচয়। যতটুকু প্রয়োজন তার বাহিরে খরচা প্রাপ্তির ভালো লাগে না। সেই কারণেই তার আলমারি খুললেই সুতির তেনা কাপড় ছাড়া কিছুই পাওয়া যায় না। সেই একটা জামাই সে ঘুরে ফিরে পরে। মা যদি ভালো কিছু কিনেও দেয় সেটা সেভাবেই পরে থাকে। পায়েলের বিয়ের সময় সে তার পরীক্ষার বাহানায় শুধু একবার যেয়ে খেয়ে চলে এসেছে। নিজের বোন তাই প্রাপ্তির অপকটে আবদার মেনে নিয়েছে। কিন্তু শিলা তো আপন বোন না, আর ফুপুরা সুযোগ খোঁজে। প্রাপ্তি মায়ের একটা শাড়ি পরতে চাইলে সেজ ফুপু বলে উঠলেন, এই পুরনো শাড়ি পরবি? আমাদের একটা মান সম্মান তো আছে, তোকে দেখাবে কেমন? মানুষ তো জামা কাপড়টাই দেখে, জামা কাপড়ের স্ট্যাটাস বোঝা যায়। তোর বোনেরা এত দামি দামি জামা পরবে, তুই ফকিন্নি হয়ে যাবি, শিলার শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে? প্রাপ্তি নির্বিকার স্বরে বলল, তারা কি বলবে সেটাতে আমার কি যায় আসে? অদ্ভুত, যায় আসবে না কেন, তুই ওর বোন। ওরা ভাববে আমরা ছোট লোক। মেজোপর মুখ থাকবে না, শিলার মাথা নিচু হয়ে যাবে। তখন প্রাপ্তি তখন মৃদু হেসে বলল, তাহলে কি চাও আমি যেন না যাই? না না, সেটা কেন? তুই যাবি না কেন? বোনের বিয়েতে তো তুই তো আরো উৎসাহিত মনে যাবে, কিন্তু একটু সুন্দর পরিপাটি হয়ে। বলি ভাবি আর শাড়ি নেই?
সে যে শাড়ি কেনে সেগুলো কোথায়? প্রাপ্তির মেজাজ এবার চড়াও হলো, কঠিন স্বরে বলল, আমার মতো তোমার মতো 14 দোকান ঘুরে বেড়ায় না ফুপি। তোমার জীবনের লক্ষ্য যেমন দোকানের কাপড়ের দাম মুখস্থ করা, তেমন আমার মার লক্ষ্য তার একটা সংসার চালানো। তোমরা থাকো আলাদা ঘরে, কিন্তু তোমাদের খাওয়া তো হয় আমাদের বাড়িতে। এত যে চায়নার জনগোষ্ঠীর মতো খাও, রান্নাটা কে করে? শোনো ফুপি, এত ফাউ প্যাচাল ভালো লাগছে না। এক কাজ করো, তুমি একটা আসমানি শাড়ি কিনেছো দেখলাম। আমাকে ওইটা দাও, আমি ওইটাই পরবো। ওইটা পরবি? সেজফু আমতা আমতা করছেন। প্রাপ্তি বলল, হ্যাঁ পরবো। শিলা আপুর মান সম্মানের ব্যাপার। আমার মা তো তোর হলুদ ওর হলুদ বাঁচাতে ঠিক নিজের শাড়িটা দিয়ে দিল। তুমি তোমার ভাতিজির জন্য এটুকু করতে পারবে না? আমি তো আর শিলা আপুর মতো একেবারে নিয়ে নিচ্ছি না। একথা শুনতেই মেজ ফুপু ক্ষেপে গেলেন। একেবারে নিয়ে নিয়েছি মানে? ভাবি তো দিল। হলুদের শাড়ি ওইটা। ভাবি কি আবার গায়ে দিবে নাকি? যদি তাই হতো বলেই দিত, শাড়িটা শিলা পরতো না। আমার মেয়ে কি কম আছে নাকি? একটা শাড়ি নিয়ে ছোট লোকই করছিস? প্রাপ্তি তার দিকে কড়া করে চাইতেই তিনি চুপ করে গেলেন। প্রাপ্তির চাহনি একেবারে জামশেদ সাহেবের অনুরূপ। সে ঠান্ডা স্বরে বলল, হয়ে গেছে? তোমার না মেয়ের বিয়ে? তাহলে এখানে ঘসিটি বেগমের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, মেয়েকে দেখো। আর যদি বিয়ের শাড়ি খারাপ হয়, তাহলে আমার মায়ের কোনো বিয়ের শাড়ি নেই। আর সেজ ফুপি, তুমি শাড়িটা বের করো, আমি ওইটাই পরবো। সেজ ফুপু পড়লেন বিপাকে। বলতেও পারছে না, তোর যা ইচ্ছে তাই পর। শাড়িটা উনি বৌভাতের জন্য কিনেছিলেন, কিন্তু এখন এই শাড়িটা প্রাপ্তি পরবে। প্রাপ্তি আবার বলল, ওই শাড়িটাই আমি পরবো। নয়তো তোমার ওই যে কাজের মেয়েটা আছে না রহিমা, ওর জামা পরে যাব। আমাকে তো চেনো, যে একেবারে শিলা আপার শ্বশুরবাড়ির লোকের সামনে নৃত্য করব। কেউ জিজ্ঞেস করলে বলবো, আমার ফুপুরা আমার বাবার সব টাকা মেরে দিয়েছে, তাই আমরা গরিব। মিথ্যে বলা হবে, কিন্তু তাতে আমার কি? সেজফুবু রাগে গজগজ করতে লাগলেন, কিন্তু কিছু করার নেই। প্রাপ্তি যা বলে তাই করে। এই মেয়েটা মাথায় সমস্যা। শিলার বিয়ের দিন সেজফুবুর দামি আসমানি শাড়িটাই পরল প্রাপ্তি। তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে পায়েল। মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, চুলগুলো স্ট্রেট করেছে, একটা গোলাপও কায়দা করে পরিয়ে দিয়েছে। যে কেউ দেখলে প্রাপ্তিকে সুন্দর বলবে, অথচ অয়ন বলবে, তুমি কখনোই এই শাড়িটা পরবে না তেলাপোকা, তোমাকে আসমানি রঙে খুব বাজে লাগে। অয়নের মন্তব্য কি আদৌ প্রাপ্তির কিছু আসে যায়? না, আসে না। এই কথাটাও নিশ্চয়ই এই সিনিয়র ভাইয়া মহোদয় জানেন। তবুও কেন আগ বাড়িয়ে এমন মন্তব্য? অয়ন শুধু মন্তব্য করছে না, রীতিমতো যেন আদেশ করছে। ভুলটা প্রাপ্তেরই। কোন কুক্ষণে যে এই সিনিয়র ভাইয়ের সামনে আসতে গিয়েছিল সে? না, সে নয়। এই দায়ভার বড় ফুপুর, তারই আদিক্ষেতা। উনিই তো আদেশ করেছেন বরপক্ষের কোনো অযত্ন যেন না হয়। তোদের বয়সী লোকগুলোকে দেখলে ভালো করার দায়িত্ব তোদের বয়সী লোকগুলোকে দেখভাল করার দায়িত্ব তোদের। দেখভাল? দামড়া দামড়া ছেলে মেয়েদেরকে কি দেখভাল করবে? বরপক্ষের মোট ৭০ জন এসেছে, তার মধ্যে ২০ জনের মতো ছোকরা ছোকরি। তাদের উৎসাহ আকাশ ছোঁয়া। গেট ধরার সময় তারা প্রায় কুদে কুদে ঝগড়া করছিল, কোনো টাকা দিবে না, বরকে নিয়ে চলে যাবে। কত নকরা! এদিকে প্রাপ্তির ভাই বোনেরাও খুব দোষী। তারা বলেই দিল, আমাদের মেয়ে কি সস্তা? হ্যাঁ, তোমরা নিয়ে যাও তোমাদের জামাই। আমাদের মেয়ে কিপটে জামাইয়ের প্রয়োজন নেই। এই কথায় নাকুচু পাত্রপক্ষের গায়ে যেন পাথর এসে লাগলো। তারাও শিলা আপুকে উদ্দেশ্য করে বলল, তোমাদের মতো ঢঙ্গি মেয়েকে কে নেবে? যত না ওজন, তার 3 গুণ তো ঢং। তর্কযুদ্ধ করতে করতে একটা সময় সত্যি সত্যি যুদ্ধ লেগে যাচ্ছিল। ভাগ্যিস ওখানে বড় ফুপা ছিলেন। বড় ফুপা একেবারে গোবেচারা শান্তপ্রিয় মানুষ। কোনো প্রকার কলহ তার পছন্দ না। সে এক কোনায় বসে তসবি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কখনো কিছুতেই তার কোনো মত থাকে না। তবে বড় ফুপুর সাথে থাকতে থাকতে তিনি কলহ ঠান্ডা করতে পারদর্শী হয়ে গিয়েছেন। তাই তো দুপক্ষের ঝগড়ার মীমাংসাটাও তিনি করলেন। গেট ধরার টাকা নির্ধারিত হলো ৭,০০০। প্রাপ্তির বোনেরা ৭,০০০ টাকা পেল বটে, কিন্তু সেই সাথে বড় ফুপুর রামধমরক জুটল। তিনি চিচি স্বরে শাসালেন, তোরা কি ছোট লোক নাকি? রাস্তার গুন্ডাদের মতো ওখানে চাঁদাবাদি করছিলি? যদি ওরা সত্যি সত্যি জামাই নিয়ে চলে যেত? বিয়ে হলো পবিত্র কাজ। শয়তানের তাই অনেক লাড়াচাড়া দেয়। কিভাবে বিয়েটা ভাঙবে সেটাই হয় তার প্রথম কাজ।
একবার ওরা যদি অখুশি হয়ে বিয়ে ভেঙে দিত, তাহলে ওদের কিছু হবে না। শিলার কপাল পুড়বে। শুধু পোড়া না, একেবারে ছাই পোড়া। সেই থেকে প্রাপ্তিরা হয়েছে বরপক্ষের গোলাম। প্রাপ্তিরও বোনদের সাথে এই অসহ্যকর কাজ করতে হচ্ছে। একটু পর পর শুধানো, ছবি তুলছেন, খেয়েছেন, কিছু লাগবে। সেজন্য এই অয়ন নামক সিনিয়র মহোদয়ের সামনেও তাকে ঘুরঘুর করতে হচ্ছে। অয়ন আসার পর থেকে তার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গেটের মারপিটের মধ্যেও সে নির্বিকার ছিল। তার দৃষ্টি ছিল শুধু প্রাপ্তির উপর। কেমন নিস্তব্ধ, শান্ত, স্থির দৃষ্টি। এরপর সেই একটু ফাঁক পেল, অমনি গম্ভীর স্বরে এমন মন্তব্য করে বসল। প্রাপ্তি চোখ পাকিয়ে বলল, আপনার দামি উপদেশ আপনার কাছেই রাখুন, আমার প্রয়োজন নেই। অয়নের দৃষ্টি বদলালো না, বরং কণ্ঠ গম্ভীর করে বলল, কি করব বলো? তেলাপোকা প্রজাপতি হবার চেষ্টা করলে চোখে লাগে কি না, তাই উপদেশটা নিজের কাছে সীমাবদ্ধ রাখতে পারছি না। চোখে লাগলেও চোখ বুজে রাখেন। আমি কি দিব্যি দিয়েছি আপনাকে দেখার? আপনার মতো খারাপ ছেলে আমাকে যত কম দেখবে, ততই ভালো। অয়ন কিছু সময় ঠান্ডা দৃষ্টিতে চেয়ে রইল। প্রাপ্তি যেতে ধরলে সে এক অদ্ভুত কাজ করলো। অয়ন প্রাপ্তির চুলের ফুলটা টেনে খুলে দিয়ে পায়ের নিচে পিষে ফেলল। তার এমন কাজে প্রাপ্তি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, এটা কি হলো? কি হবে? আমার ফুলটা এভাবে নষ্ট করলেন কেন? অয়ন বিকারহীন উত্তর দিল, কারণ আমি খারাপ ছেলে। খারাপ ছেলেদের কাজের কোনো কারণ থাকে না, তাদের যা ইচ্ছে তারা তাই করে। প্রাপ্তির ইচ্ছে হলো অয়নের শুভ্র গালে একটা কষে থাপ্পড় দিতে, কিন্তু থাপ্পড়টা দিতে পারবে না সে। থাপ্পড় দিলে এখানে একটা গন্ডগোল বাঁধবে। প্রাপ্তির রাগ গলনাঙ্ক পেরিয়ে ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে, তাই সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক প্রকার হনহন করে চলে গেল। ভাগ্যিস কেউ আশেপাশে ছিল না, নয়তো একটা দক্ষযোগ্য বাদ বটেই। প্রাপ্তি ভেবেছিল অয়ন তাকে বিয়ের অনুষ্ঠানে শান্তি দিবে হয়তো, কিন্তু না, অয়ন মোটেও তাকে শান্তি দিল না। ঝোঁকের মতো তার পিছু নিয়েছে সে, তার দৃষ্টি তাকে সর্বত্র অনুসরণ করছে। ফলে প্রাপ্তি শেষ পর্যন্ত নীলুর কাছে গিয়ে বলল, নীলু আপু, অয়ন ভাইয়া তোমাকে ডাকছে ছবি তুলতে। নীলু অয়নের উপর বড়সড় একটা ক্রাশ খেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ক্রাশটা এত বড়ই যে সে প্রায় উড়ে উড়েই চলে গেল। মেয়েরা ভদ্র ছেলের থেকে উদ্ভট ছেলেদের প্রতি আকর্ষিত হয়, কথাটা আবার প্রমাণিত হলো। নীলু অয়নের কাছে যেতেই প্রাপ্তি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অয়ন তার পিছু নিতে পারছে না, তাকে বাধ্য হয়ে নীলুর সাথে ছবি তুলতে হচ্ছে। শিলার বিয়ে হলো রাত ৮টার দিকে। বিয়ের পর খাওয়া দাওয়া, সেখানে শিলা এবং তার জামাই বসলো বরপক্ষের ছোকরাগুলো নিয়ে। ওখানে গোল বাঁধলো হাত ধোয়া নিয়ে। বরকে তারা হাত ধুতে দিবে না। এদিকে প্রাপ্তির ভাই বোনেরা কাঁধে টাওয়াল, পেপার, সাবান নিয়ে ঘিরে ধরে আছে বরকে। এর মধ্যে অয়ন বলল, ভাইয়ের হাত তখনই ধুতে পারবে যখন ভাইয়ের শালীরা সবাই আমাদের হাত ধুয়ে দিবে। খাতিরদারি শুধু ভাইয়ের হবে কেন, আমাদেরও হোক। ব্যাস, সবাই হো হো করে রাজি হলো। অয়ন প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, বেয়ানরা আসেন, হাত ধুয়ে দিন। নাকি আমরা খুব খারাপ ছেলের ক্যাটাগরিতে পড়ি বলে আমাদের হাত ধরা যাবে না? প্রাপ্তি সুচলো নয়নে তাকালো। অয়নের ইঙ্গিত বুঝতে কষ্ট হলো না। বদের হাড্ডি শোধ তুলতে চাইছে তখনের, খারাপ ছেলে বলার। কিন্তু সেও কম নয়। সুন্দর নীলুকে বলল, আপু তোমাকে ডাকছে। ফলে অয়নের হাতটা নীলু আগ্রহভাবে ধুইয়ে দিতে গেল। অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল বটে, কিন্তু প্রাপ্তি কুছ পরোয়া নেই টাইপ ভাব দেখিয়ে অন্যদের হাত ধুতে ব্যস্ত হলো। বরের খালাতো ভাইয়ের নাম আদিল। আদিল ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপাতত সুনামগঞ্জে থাকেন চাকরির খাতিরে। প্রাপ্তির দায়িত্বে তার হাত ধোয়ার দায়ভার পড়ল। প্রচণ্ড লাজুক মানুষ তিনি। প্রাপ্তির সামনে যেতেই বলল, আমি নিজে ধুয়ে নিব, তুমি সাবানটা রাখো। প্রাপ্তি এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচল। মানুষের হাত ধরে ধরে তা ধোয়ানোর মতো বিরক্তিকর কাজও এহ জীবনেও তার করতে হবে সেটা কল্পনাও করেনি। আর ভাই বোন হাড্ডিগুলা টাইপের, একটু টাকার জন্য এত বিরক্তিকর কাজ করছে। প্রাপ্তি বারংবার বলেছে এসবের তাকে না টানতে, কিন্তু বড় ফুপুর ওই যে ধমক, এখন প্রাপ্তি কিছু বললেই বাসায় তা আরেক পালানাটক হবে। আদিল সেই ফাঁকে শুধালো, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না? হ্যাঁ। কোন সাবজেক্ট? কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমার সাবজেক্ট। প্রাপ্তি হাসলো, কি উত্তর দিবে সে জানে না। কথা বলতেও ভালো লাগছে না। এদিকে অয়ন স্থির দৃষ্টিতে তাদের দিকে
তাকিয়ে আছে। নীলু তার হাত ধুয়ে দিতে চাইলে সেও আগ্রহ প্রকাশ করলো না, বরং মিষ্টি করে বলল, তোমার মতো সুন্দরীকে দিয়ে এমন কাজ করালে আমার পাপ হবে, ছি ছি, তুমি এত কষ্ট করো না। বিয়ে শেষে বর বউ আলাদা করে ফটো সেশন করলো অনেকক্ষণ। তখন বরপক্ষ এবং কনেপক্ষের ছেলে মেয়েগুলো একত্রে বসলো, তাদের মধ্যে তখন হাসি তামাশা আড্ডা জমলো। শুধু প্রাপ্তিই সবার থেকে দূরে একটা চেয়ার টেনে বসে থাকলো। তার ভালো লাগছে না, মাথা ধরেছে। বিরিয়ানি তার ভালো লাগে না, দুপুরের খাওয়াটা ঠিক মতো হয়নি, সব মিলিয়ে কেমন বমি বমি পাচ্ছে। সে বাড়ি যেতে চায়। ৩-৪ বার বড়ফুপুকে বলেছে, কিন্তু তিনি গা করেননি। হোটেল থেকে বাসা অনেক দূর, নয়তো ঠিক চলে যেত। ওদিকে হাহা হিহি চলছে, একে অপরের প্রেম নিয়ে বিস্তর চর্চা করছে। ফলে সেজ ফুপুর ছেলে অয়নকে প্রশ্ন করলো, ভাইয়া, সবার কথা শুনলাম, এবার আপনার পালা। আপনারও নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। এবার আপনার সেই লাকি গার্লফ্রেন্ড সম্পর্কে একটু বলুন শুনি। অয়ন সাথে সাথে হেসে বলল, না ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যাহ, মিথ্যা কথা। সত্যি, আমি কখনো প্রেমে পড়িনি, তবে আমি যদি কখনো কারো প্রেমে পড়ি, তবে তাকে এতটাই ভালোবাসবো যে কখনো ভালোবাসার কমতি অনুভব করতে দিব না। প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করাবো সে আমার জীবনের সম্রাজ্ঞী, যে আমার জীবনের একমাত্র ভালোবাসা। আফসোস, আমার জীবনে এখনো সেই প্রেমটা আসেনি। আমি আপাদমস্তক সব দিক থেকেই ভার্জিন। কথাটা বলার সময় অয়ন চাইল প্রাপ্তির দিকে, ঠিক তখনই তাদের চোখাচোখি হলো। অয়ন চোখ সরালো না, এমন মনে হলো কথাটা যেন অয়ন তাকেই উদ্দেশ্য করেই বলেছে। কথাটা বলার সময় অয়ন চাইল, অয়নের উত্তর গোলটেবিলকে শান্ত করতে পারল না। নীলু আপুর মুখে চাপা উত্তেজনা। পছন্দের পুরুষের সিঙ্গেল বিষয়টা অবশ্যই উত্তেজনার কারণ। সে যে সেখানে তাতা থই থই গানে নাচছে না, এটাই বরং অস্বাভাবিক। নীলা নিজের উত্তেজনাকে চেপে রাখতে পারল না, প্রশ্ন করেই ফেলল, আপনি ঠিক কেমন মেয়ের প্রেমে পড়তে চান অয়ন ভাই? অয়ন প্রাপ্তির থেকে দৃষ্টি সরালো না, সে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, ভাবিনি, তবে এমন কেউ যার কাছে হাঁটু ভাঙতে মাথা নত করতে দ্বিধা হবে না। আমার আমিকে উজাড় করে দিতে সংকোচ হবে না। অয়নের নির্নিমেষ দৃষ্টিতে প্রাপ্তির অস্বস্তি লাগছে। লোকটার দৃষ্টিটা কেমন যেন, একেবারে মনে হচ্ছে তাকে ফুটো করে দেবে এই দৃষ্টি। মধ্যেই সেজফুবু তাকে ডাকলেন, প্রাপ্তি, এদিকে আয়, বড় আপা তোকে ডাকে। প্রাপ্তি দেরি না করে উঠে চলে গেল, তবে মনে হলো অয়ন তাকে তখনও দেখছে। গাঢ় স্থির নয়নে লোকটার মতলব কি। অনেক খুঁজে পার্টি হলের একপাশে পাওয়া গেল বড় ফুপুকে। বড় ফুপুর কাছে যেতেই তিনি একটা চাবি ধরিয়ে দিয়ে বললেন, দ্রুত যা তো, হোটেলের 7 তলায়। কেন? প্রাপ্তির পাল্টা প্রশ্ন। বড় ফুপু একটু মুখ খিচালেন। এই হয়েছে এ প্রজন্মের এক সমস্যা, কিছু বললেই আগে বলবে কেন, কি জন্য। এত প্রশ্নের হ্যাপা মোটেও সহ্য হয় না মনোয়ারা বেগমের। তিনি ঝাঁঝালো স্বরে বললেন, তোকে যেতে বলেছি যাবি, যে করব কি? 7 তলার ঘরের বিছানায় নিশ্চয়ই গাদানের জন্য আমাকে পাঠাচ্ছ না? ভাষা কি তোর? গাদানো কি, হ্যাঁ? গাদানো কি? দিনকে দিন একেবারে উচ্ছন্ন যাচ্ছ। বড় ভার্সিটিতে পড়ার এই নমুনা? তুমি কি জ্ঞান দিতে ডেকেছ ফুপুই? থাপ্পড় মারবো কিন্তু। প্রাপ্তি কঠিন চোখে ফুপুর দিকে তাকিয়ে রইল। এই মহিলার সাথে কথা বলা এই এক হ্যাপা, শুধু মারতে চায়। ছেলে ঘর ছাড়ার পরও আক্কেল হয়নি। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। বরফুর সাথে সাথেই বললেন, এমন লম্বা শ্বাস ছাড়লি কেন? এখন শ্বাস ছাড়াও অপরাধ? বলি, বুড়ো হবার সাথে সাথে মাথার তারগুলোও কি সব ছিঁড়ে গেছে? এই, আমি গেলাম। বলে যেতে ধরলে বরফু হাত টেনে বলল, শোন, এই চাবিটা নে। 7 তলার এই রুমটা ওদের বাসর ঘর। তুই আর তোর বোনেরা যা বাসর ঘর সাজিয়ে দিয়ে আয়। তুমি নীলু আপুকে না বলে আমাকে বলছো কেন? কেন? তুমি কি প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি যে তোমাকে বলা যাবে না? বেশি কথা বলিস না। শিলা আপু ওর শ্বশুর বাড়ি যাবে না? আকত হলে শ্বশুর বাড়ি যাবে কেন? বেশি বকিস না, তোর মেজো ফুবু বলেছে হোটেলে বাসর করবে। বাসায় নতুন জামাইকে ঘর ছাড়ার মতো ঘর নেই। এটা সত্য, শিলা আপার আকন্দ হচ্ছে, কিন্তু আকন্দেও তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখা হয়নি। শিলা আপার বর বিদেশে থাকেন, তিনি আগামী সপ্তাহে কানাডা ফেরত যাচ্ছেন। এবার শিলা আপাকে নিয়ে যাওয়া হচ্ছে না। শিলা আপা যাবে 1 বছর পর, তখনই তাদের বৌভাত হবে ধুমধাম করে। শিলা আপার বিয়েটা প্রথমে খুব স্বাভাবিক এবং ঘরোয়াভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু আপত্তি করলেন শিলা আপা।
পাপিয়ার কাছ থেকে শোনা তিনি নাকি দীর্ঘ দুদিন খাওয়া এবং গোসল করেননি, যাকে বলে একেবারে নাওয়া খাওয়া বন্ধ। এতে মেজ ফুপুর আহ্লাদ বাড়ল, তাই তিনি আকন্ঠায় বিয়ের মতো করে করেছেন। বিশাল হোটেলের পার্টি হল বুক করেছেন, সাততলায় আবার একটি হানিমুন সুইট। প্রাপ্তি বড় ফুপুর কাছ থেকে চাবিখানা নিয়ে হাজির হলো ওই জটলার মধ্যে। তার সব বোনেরা এবং বরপক্ষের সব কয়টা হনু সেখানেই বসে আছে। প্রাপ্তি নীলার উদ্দেশ্যে বলল, নীলু আপা, ওঠো। বেশ ভালো একটা জমজমাট আড্ডার মধ্যে প্রাপ্তির ডাক ছন্দপতন ঘটালো। নীলা একটু বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? সাততলায় যেতে হবে বাসর ঘর সাজাতে। বাসর ঘর, তরুণ তরুণীদের মধ্যে এক উত্তেজনাময় শব্দ। জটলার প্রতিটা বান্দার চোখ চকচক করে উঠল। শিলার আবার ছোট ননদ বলে উঠলেন, বাসর ঘর, এই আমরাও আসি। আদিল ভাই এদের মধ্যে সবচেয়ে বড়, তিনি তার গাম্ভীর্য রক্ষা করে বললেন, আমরা যেয়ে কি করব? করার তো অনেক কিছুই আছে, তোমরা কি করতে চাও সেটা বলো। আদিল চোখ কুঁচকে শুধালো, কি করার প্ল্যান তোদের? প্রাপ্তি প্ল্যানটা শুনতেই চোখ কুঁচকে বলল, এমন কিছু ভুলেও করবেন না। আমি সোজা যেয়ে বড় ফুপুকে বলে দেব, দুজন মানুষের মধ্যে একটা প্রাইভেসির ব্যাপার আছে। নীলা প্রাপ্তিকে বলল, তোকে নিয়ে আর পারলাম না রে প্রাপ্তি, সব কিছুতে তোর বেশি বেশি। একটা মোবাইলের রেকর্ডিংই তো, আমরা তো আর ক্যামেরা লাগাচ্ছি না। কিন্তু এটা অন্যায় নীলু আপা, তুমি দিনকে দিন দেখছি বিবেক বুদ্ধি লাটে উঠাচ্ছ। প্রাপ্তির কথায় নীলু মুখখানা অপমানে রক্তিম হয়ে গেল। অন্য সময় এতটা অপমান বোধ হতো না, কিন্তু অয়নের সামনে এমন অপমান সহ্য হলো না। ফলে ঝাঁঝালো স্বরে বলল, তুই তো বিবেকধারী, গলে গলে পড়ে তোর বিবেক। এজন্যই মানুষ বলে পড়াশোনা করতে, পড়াশোনা না করলে এমন মাথায় কুবুদ্ধিই ঘোরে। নীলা ক্ষেপে আরো দু কথা শোনাতে গেল, কিন্তু বা হাত ঢোকালো আদিল, বলল, প্রাপ্তি ইজ রাইট, ওদের এটা একটা ইম্পর্টেন্ট রাত। এই রাতে তাদের প্রাইভেসি ম্যাটার্স, মজার একটা লাইন থাকা প্রয়োজন। অয়ন আদিলের দিকে চাইল, তার চোখের ধার খানিকটা তীক্ষ্ণ হলো। সে উঠে দাঁড়িয়ে বলল, মজার লাইনটা খুব আপেক্ষিক আদিল ভাই, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা সামান্য মজা করছি, এতটা বুদ্ধি সবারই আছে কোথায় কতটা বেসামাল হতে হয়। আমরা শুধু ওদের কথা শুনবো, কথাবার্তার পর তারা কি করে সেটা আমরা সবাই জানি। প্রাপ্তি কড়া চোখে তাইল অয়নের দিকে। অয়ন যে অসভ্য সেটা আবারও প্রমাণ দিল সে। সবগুলো অশৈল মস্তিষ্কের মধ্যে প্রাপ্তির সুশীলতা টিকল না। ওরা সত্যি সত্যি একটা বাটন ফোন রেখে দিল বাসর ঘরে। বাসর ঘর সাজানোর পর আদিল, অয়ন এবং আরও ৩-৪ জন সিগারেট টানার বাহানায় বাহিরে গেল। হোটেলের স্মোকিং জোনে জ্বলন্ত ব্যানসন আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। আদিল সিগারেটে আগুন ধরাতেই সে বলল, বুড়ো বয়সে কচি মেয়ের প্রেমে পড়লেন নাকি আদিল ভাই? অয়নের প্রশ্নে আদিল একটু হকচকিয়ে গেল। ধরা খেয়ে গেছে এমন মুখ হয়ে গেল যেন তার। লাজুক স্বরে বলল, কি বলছো? যা দেখছি, খুব বেআইনের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছেন যে। আদিল এবার মৃদু হাসলো, হালকা গলায় বলল, বোঝা যাচ্ছে নাকি আপনি প্রাপ্তির প্রেমে টেমে পড়লেন নাকি? আদিল মৃদু গলায় লাজুক স্বরে বলল, প্রেম না ঠিক, তবে ভালো লেগেছে। বয়সের তো ফারাক আছে, বেশি কোথায়, মাত্র তো কয়েক বছর, এখন এসব চলে। অয়নের দৃষ্টি সূচালো হলো, গম্ভীর স্বরে বলল, তাহলে এবার প্ল্যান কি? আদিল লাজুক বরের মতো বলল, আপাতত কিছু ভাবিনি, দেখি প্রথমে একটু কথাবার্তা বলি। আত্মীয়তা তো আছে, বাসা থেকেও বলতে সমস্যা হবে না। বুঝতেছি না বুইড়া বয়সে আপনার ভীমরতি হয়েছে নাকি? রং লাগায় লাগায় মাথা খারাপ হয়ে গেছে কেন বলো তো? আদিলের চোখে মুখে হানা দিল রাজ্যের বিস্ময়, কৌতূহলে ভুরু কুঁচকে এলো। অয়ন নির্লিপ্ত ভাব নিয়ে সিগারেটে সুখ টান দিল, তারপর বলল, না আসলে বুইড়া বয়সে মাদারির খেলা দেখানোর শখ হয়েছে কিনা। খারাপ কিসে মেয়েটা? খারাপই, খারাপ, ডেঞ্জারাস, টিপিক্যাল রিনা খান। আপনি যাকে ভাবছেন হেনা, সে আসলে রিনা। ওকে বিয়ে করলে প্রতিদিন দমকল বাহিনী ফোন করতে হবে। প্রস্তুত থাকলে করুন যা করার। আদিলের মুখখানা ছোট হয়ে গেল। অয়ন এক দৃষ্টিতে থাই গ্লাসের দিকে তাকিয়ে রইল। তার মুখ গম্ভীর। সিগারেটের ধোঁয়াটা একেবারেই ভালো লাগছে না, কেমন গলায় বিচ্ছে। প্রাপ্তি একটা বিষয় নিয়ে চিন্তিত। বাসরঘর সাজাতে যেয়ে সে একটা জায়গায় শিলার বরের নাম লিখতে যেয়ে লিখল নির্ঝর শিকদার। প্রায় সাথে সাথেই নীলা বলে উঠল, নির্ঝর চৌধুরী হবে। এখনো ভাইয়ার নাম জানিস না? তখন থেকে এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। অয়ন তো শিকদার, তাহলে তার চাচাতো ভাই চৌধুরী কেন?
কথা ভাবতে ভাবতে লবি দিয়ে হাঁটছিল। অমনি কোথা থেকে অয়ন এসে ওর পথ রোধ করলো। প্রাপ্তি চোখ তুলে চাইল। অয়নের পরনে আজ পুরাই ফর্মাল পোশাক ছিল। কোট প্যান্ট টাই। এখন এসব এলোমেলো। ট্রাইটা একটু ঢিলে করা, শার্টের হাতাটা গোটানো, কোটটা হাতে ঝুলছে। প্রাপ্তি পাশ কাটাতে চাইলে অয়ন আবার পথ রোধ করলো। প্রাপ্তি এবার চোখ গরম করে বলল, কি চাই? যদি বলি তোমাকে? প্রাপ্তি চোখ পাকালো। অয়ন হাসলো সদাচারিত সেই ফিচেল হাসি। তারপর স্বর খাদে এনে বলল, তুমি বেশ চালাক মেয়ে। আমি তোমাকে ভিন্ন ভেবেছিলাম, কিন্তু তোমার আর বাকিদের মধ্যে কোনো তফাৎ নেই। সত্যি করে বলো তো, আজ এত সাজের ঘনঘটা কেন? কলেজে তো চুলে শ্যাম্পুও দিতে না, পোশাকের ছিঁড়ি তো বিতিকিচ্ছিরি। আজ এত সাজগোজ কেন? ছেলে পটাতে? প্রাপ্তির কান ঝাঁঝা করছে, নাকের পাটা ফুলিয়ে বলল, কি বলতে চান আপনি? অয়ন পিছন ঘুরে আদিলের দিকে আঙুল দেখিয়ে বলল, তোমার টার্গেট আদিল ভাই ছিল, তাই না? হলুদের দিন তাকে দেখার পর থেকে এমন পরিকল্পনা করেছ। ঘাস ফড়িংয়ের পালক লাগিয়ে ফড়িং সেজে আদিল ভাইয়ের সামনে ঘুরবে আর সে লাল ফেলাবে। আফটার অল বড়লোকের ছেলে পটানোর এর থেকে ভালো উপায় কি ছিল? অয়নের কথাটা শেষ হওয়ার আগে সজোরে তার গালে একটা চড় বসিয়ে দিল প্রাপ্তি। চড়টা এতটাই জোরে ছিল যে তার হাত জ্বলছে। কিন্তু সেটার পরোয়া না করে সে কঠিন স্বরে বলল, অসভ্য জানোয়ার, আর কখনো এমন কথা বললে আপনার মুখ ভেঙে দেব আমি। বলেই হনহন করে হাঁটা দিল সে। লবিতে পিনপতন নীরবতা। বরপক্ষের ছেলেপুলেরাও সাক্ষী অয়নের চরের। অয়ন চোয়ালে হাত দিয়ে ধীর স্বরে বলল, আউচ! এরপর কিছু হয়নি এমন একখানা ভাব করে আদিলের সামনে গিয়ে দাঁড়ালো। উদাস মলিন স্বরে বলল, দেখলেন তো ভাই, বলেছিলাম না মেয়েটার মাথায় প্রবলেম আছে। আপনি তাকে পছন্দ করেন বলতেই আমাকে থাপ্পড় মারলো। আর বলল মুখ ভেঙে দেবে। আদিল বেচারা ভ্যাবাচাকা খেয়ে আছে, তার মাথা কাজ করছে না। সে কিছুটা বিব্রত স্বরে বলল, তুমি বলতে গেলে কেন? আমি আন্দাজ করেছিলাম এমন কিছু হবে। আপনি মানি ব্যক্তি, আপনাকে এভাবে অপমান করলে আমার খারাপ লাগতো না? আমি কি করে আপনাকে থাপ্পড় খেতে দিই? আই অ্যাম সরি। আমার জন্য তোমাকে এভাবে থাপ্পড় খেতে হয়েছে। আমার নিজেরই খারাপ লাগছে। ইটস ওকে আদিল ভাই, ভাইদের মধ্যে চলে। চিল। আদিল তাও অপরাধীর মতো মুখ কাচুমাচু করে ফেলল। তারপর খুব হতাশ স্বরে বলল, থ্যাংক ইউ ওয়েন, আমাকে বাঁচিয়ে দিলে। এই মেয়ে সত্যি ডেঞ্জারাস। ইউ আর ওয়েলকাম। বলেই বাঁকা হাসলো অয়ন। গালটা একটু হালকা করে ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, তেলাপোকার হাতে জোর আছে। প্রতিটি বিচার সভায় দুপক্ষ থাকে, বাদী এবং বিবাদী। মজুমদার ম্যানশনে বিচার বসেছে। অয়নকে থাপ্পড়ের বিচার সভা। বিবাদী প্রাপ্তি আর বাদী হলো নীলা। অয়নকে থাপ্পড় দেওয়া দৃশ্যের সে একমাত্র প্রত্যক্ষ সাক্ষী, একমাত্র বড় ভুল। আরও সাক্ষী আছে, যেমন আদিল, অয়ন নিজে, কারণ সে মার খেয়েছে। নির্ঝর দুলাভাইয়ের আরেক খালাতো ভাই সিরাজ, মামাতো ভাই আহনাব। তবে তারা এই ব্যাপারে কাউকে কিছু বলেনি। তবে নীলা সত্যের দেবী। সে এত বড় ঘটনা পেটে কি করে রাখে? তাই বাসায় আসতে না আসতেই সুন্দর বিচার দেওয়া হয়েছে মজুমদার বাড়ির কর্তা জমশেদ মজুমদারকে। জমশেদ মজুমদার শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। তার চাহনি নিস্পন্দন, নিস্পৃহ এবং শীতল। বিবাদী প্রাপ্তি গর্হিত অপরাধ করেছে। সে কুটুমকে থাপ্পড় মেরেছে। শিলার বিয়ের 4 ঘন্টাও হয়নি সে তার দেবরকে থাপ্পড় মেরেছে। অবশ্যই এটা একটা মহা অপরাধ। তবে জামশেদ সাহেব নিরপেক্ষ বিচারক বলে তিনি ঠান্ডা স্বরে মেয়েকে শুধালেন, তুমি কেন মেরেছ অয়নকে? প্রাপ্তি বাবার দিকে তাকালো। এই একটা সপ্তাহ এই ব্যক্তি এই প্রথম তাকে প্রশ্ন করলো। এর পূর্বে তাদের কেবল চোখাচোখি হয়েছে, কথা হয়নি। প্রাপ্তি বাবার চোখে স্নেহ খোঁজার বোকামি করলো না। এখানে বাবা তাকে মোটেও বাঁচাবেন না, বরং ভাগ্নির দেবরকে থাপ্পড় মারার অপরাধে তাকে কোনো একটা শাস্তি দিতেই পারেন। প্রাপ্তি খুব সহজ গলায় বলল, ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে। অসম্ভব। প্রায় সাথে সাথে বলে উঠল নীলা। নীলা বাদী শুধু নয়, চট করে সে বাদী পক্ষের উকিলও হয়ে গেল। বলল, অয়ন ভাইয়ের মতো নিরীহ প্রাণী এমন কাজ করতেই পারে না। সে খুব ভদ্র ছেলে, কি মিষ্টি তার ব্যবহার। মামা, তুমি ওকে প্রশ্ন করো ও এমন কাজ কেন করেছে। নিহাত অয়ন ভাইয়া ভালো মানুষ, তাই কাউকে কিছু বলেনি। নয়তো ওই বাড়ির বড়রা জানলে কি হতো।
জামশেদ সাহেব মেয়ের দিকে চাইলেন। মুনিরা মেয়ের বাহু ধরে আছে, খুব শক্ত করে ধরে আছে সে। পাপিয়া এবং পায়েলও উপস্থিত। তারা অনুমান করতে পারছে বোন এমন একটা কাজ কেন করেছে, কিন্তু তারা মুখ খুলছে না, কারণ প্রাপ্তির বারণ আছে। প্রাপ্তি এখানে খুব সহজেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। বলতেই পারে, নীলা আপু, তোমার মিষ্টি ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছে, কিন্তু সেই কথাটা বলাটা কতটা যথার্থ হবে। অয়নকে সে আগে থেকে চেনে, তাদের পরিচয় আছে, এই বিষয়টা বাড়িতে জানানো কি উচিত হবে? রক্ষণশীলতার মুখোশ পরা এই পরিবার কি বিষয়টাকে পোস্টমর্টেম করবে না? প্রাপ্তি সময় নিল একটু, তারপর বলল, নীলা আপু, আমি মানুষ, পশু না যে কোনো কারণ ছাড়া অয়ন ভাইকে আক্রমণ করব। সে আমাকে একটা বাজে কথা বলেছে, আমার পছন্দ হয়নি, তাই রাগ সামলাতে না পেরে মেরেছি। সেটাই তো জিজ্ঞেস করছি, কি কথা? আমি বড়দের মধ্যে সেই কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগে। তবে সে আমাকে একটি বাজে মন্তব্য করেছে। তোর আর লজ্জা? আমাদের ভূগোল বুঝিস না প্রাপ্তি? এই বাড়ির প্রতিটি মানুষ জানে তোর স্বভাব কেমন। আর বড়দের প্রতি এই নতুন লজ্জাটা কবে থেকে শুরু হলো তোর? আগে তো আমরা কেউ দেখিনি। আসল কথা, তুই মিথ্যে বলছিস। তুই ইচ্ছে করে অয়ন ভাইকে চড় মেরেছিস। তোর উদ্দেশ্য হলো আমাদের ক্ষতি করা। ক্ষতি করা। অবাক কণ্ঠে প্রশ্ন করল প্রাপ্তি। অয়নের মতো একটা লাফাঙ্গাকে থাপ্পড় মেরে সেই নীলা আপুদের ক্ষতি করেছে? নীলা প্রাপ্তির বিস্মিত মুখকে পরোয়া না করে বলল, অবাক হচ্ছিস কেন? ন্যাকা ছাড়ছিস? আসলে কি বলতো, তুই আসার পর থেকে অখুশি ছিলি আপার বিয়ে নিয়ে। তোর চোখ মুখে সেই বিরক্ত স্পষ্ট বোঝা যাচ্ছিল। কি ভেবেছিস বুঝি না? প্রথম থেকেই তুই অনীহা প্রকাশ করেছিস এই বিয়েতে। তোর চোখে মুখে আমি বিরক্তি দেখেছি। তককে তককে ছিলি কি করে আমার বোনের বিয়ে পণ্ড করবি। কারণ তোর তো সহ্য হচ্ছে না আমার আপার এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে। পায়েল আপার তো হয়নি, তাই কেন কিছু না পেয়ে এখন তাই কোনো কিছু না পেয়ে এখন এই কাণ্ড ঘটালে। অয়ন ভাই নেহাতি ভালো মানুষ বলে কোনো ইস্যু করেনি। নীলার অহেতুক অভিযোগগুলো আর নিতে পারল না প্রাপ্তি, রাগে তার গা জ্বলছে। এবার ধৈর্যচ্যুত হলো তার, চিৎকার করে উঠল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে। ইস্যু করেনি, কারণ দোষটা ওর। সে আমার চরিত্র নিয়ে মন্তব্য করেছে, নোংরা মন্তব্য। বিশ্বাস না হলে তোমার পেয়ারের অয়ন ভাইকে জিজ্ঞেস করো। ইস্যু করলে তো ধরা পড়ে যাবে। কথাটা শেষ হওয়ার পূর্বে একটা হুংকার শোনা গেল, বেয়াদবি করো না প্রাপ্তি। মনিরা কেঁপে উঠলেন, হাত চেপে ধরলেন প্রাপ্তির। প্রাপ্তি চকিত দৃষ্টিতে তাকালো বাবার দিকে। জামশেদ সাহেবের মুখখানা কঠিন হয়ে আছে। এদিকে সভায় উপস্থিত সবার মধ্যেই নীরবতা বিরাজ করলো। মেজ ফুপু যিনি কাঁদছিলেন, তিনি এখন চুপ করে গেলেন। দাদির মুখ জমে গেল। প্রাপ্তি বাবার দিকে তাকিয়ে আছে। জামশেদ সাহেব হুংকার দিয়ে বললেন, প্রথমত তুমি ভুল করেছো। যদি ছেলেটা তোমার সাথে বেয়াদবি করে তবে আমাদের জানাওনি কেন? বিয়ের সময় কত কিছু মাথায় রাখতে হয় জানো না? নিজের দোষ না থাকলেও মাথা নত করতে হয়। দ্বিতীয়ত, তুমি ভুল করে এখানে গলা চড়াচ্ছ। আমি আমার মেয়েদের গলা চড়ানো শিখিয়েছি? পড়াশোনা করার নেশায় আদব কায়দা ভুলে গেছো তুমি। ক্ষমা চাও সবার কাছে। আমি ক্ষমা চাইবো না, আমার ভুল নেই। প্রাপ্তি বাবার চোখে চোখ রেখে দৃঢ়স্বরে কথাটা বলল, আর কণ্ঠ কাঁপল না। সবার চোয়াল ঝুলল। প্রাপ্তি বাবার মুখের উপর কথা বলছে, তাদের মধ্যে মৌন সংঘর্ষ এবার ভাষায় রূপ নিয়েছে। জামশেদ সাহেব মেয়ের আচরণ সহ্য করতে পারলেন না। স্ত্রীকে ভারী স্বরে বললেন, তোমার মেয়েকে সামলাও মনিরা। শাসন না পেয়ে তারা অবাধ্য হচ্ছে। মুনিরা প্রাপ্তির হাত ঝাঁকিয়ে বলল, ক্ষমা চেয়ে নে। আমি দোষ করিনি মা। জামশেদ সাহেবের কপাল কুঁচকে ছিল, আরও একটু ঘন হলো ভাঁজ। কঠিন স্বরে বলল, তুমি যদি এখন ক্ষমা না চাও তবে তোমার পড়াশোনার এখানেই নীতি। কোথাও যাওয়া হবে না তোমার, এখানে থাকবে। একটা ভালো ছেলে আমার হাতে আছে, এই মাসেই তোমার বিয়ে হবে। প্রাপ্তি বাবার দিকে আহত চোখে তাকালো। বাবা তার দুর্বল জায়গায় আঘাত হানলো। তিনি জানেন প্রাপ্তির দুর্বলতা তার স্বপ্ন। তিনি তার স্বপ্নের গলা টিপে ধরেছে। প্রাপ্তির চোখ জ্বালা করছে, চিনচিনে ব্যথা হচ্ছে ভেতরে। শটান মেরুদণ্ড এবার ঝুঁকলো। স্বপ্ন বাঁচাতে তার আত্মসম্মানকে হাঁটু ভাঙতে হলো। খুব শক্ত গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন। আবেগহীন নির্বিকার ক্ষমা চেয়ে সে নিজের ঘরে চলে গেল। ব্যাগটা বের করে বইখানা গোছালো। মোবাইলের এপর থেকে একটা টিকিট মোবাইলের অ্যাপ থেকে একটা টিকিট কিনলো। সে চলে যাবে কালকে সকালে। এক মুহূর্ত থাকবে না এই বাসায়। মমকে ফোন দিয়ে জানালো, মম, আমি কালকে বিকালের মধ্যে আসতেছি, মামিকে জানাস।
মনিরা ঘরে এসে দেখলেন মেয়ে তার জিনিস গোছাচ্ছে। মনিরা তার হাত চেপে ধরলেন। জিনিসপত্র গোছাচ্ছিস কেন? আমি কালকে চলে যাব। কালকে চলে যাবি কেন? তোর ক্লাস তো শুরু হতে আরো 2 দিন আছে। হ্যাঁ, রবিবার খুলবে, কিন্তু আমি কালকেই চলে যাব। মনিরা মেয়েকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, রাগ করিস না মা, তুই তো তোর বাপকে চিনিসই। হ্যাঁ চিনি, এজন্যই ভয় হচ্ছে। এই সপ্তাহে অনেক নওটাঙ্কি হয়েছে। আমি আর কোনো নওটাঙ্কি সহ্য করতে পারবো না। আমার ধৈর্যে কুলোচ্ছে না। আমি এখন যেতে চাই। এমন করিস না মা। আমার কাছে থাক। ঠিকমতো তোর সাথে কথাই তো হলো না আমার। কত মাস পর তোকে দেখেছি বল। এমন করিস না মা। প্রাপ্তি এবার থামল। তার শূন্য চোখে এই প্রথম ব্যথা দেখতে পেলেন মনিরা। প্রাপ্তি মনিরার চোখে চোখ রেখে বলল, নিজের বাড়ি পর হওয়ার আগেই পরপর লাগাটা খুব যন্ত্রণা দেয় মা। দম বন্ধ লাগে। আমি আর এখানে থাকতে চাই না। যেদিন এই বাড়িটা আমার হবে সেদিন না হয় থাকবো। তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। কালকের একদম সকালের টিকিট। হিটলার নামাজ পড়ে ফেরত আসার আগেই আমি চলে যাব। আমাকে আটকিও না। শুনলে না উনি। উনি আমাকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া। মুনিরা এবার আর কিছু বলার খুঁজে পেলেন না। মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা। তোর মা খুব বুঝ বুঝদিল। মনিরা কাঁদছে। প্রাপ্তি তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখে ভিজে আসছে কাদাটা দুর্বলতা, অথচ তার কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। অয়নের গলাটা ঈষৎ ফোলা। অয়নের গালটা ঈষৎ ফোলা। ঠোঁটের ফাঁকে একটা ব্যানসন সিগারেট। রাতের ঢাকা অক্লান্ত আকাশে তার মস্ত বড় চাঁদ। সেই চাঁদের দিকে তাকিয়ে সে তার সিগারেট টানতে ইচ্ছে করছে না। একটা অহেতুক কাজ করে ফেলেছে। কাজটা করে মোটেও অনুতপ্ত নয়। তবে কাজটা করার কারণটা অনর্থক। আদিল ভাইকে প্রেমে পড়ার আগেই ছ্যাঁকা দেওয়া কোনো মানে ছিল না। তেলাপোকার হাতে থাপ্পড় খাওয়ার মানে ছিল না। অথচ সে এমন কাজটাই করেছে। করে শান্তিও লাগছে, কিন্তু শান্তি লাগার কোনো কারণ নেই। নুহাস শুনলে বলবে তোর ব্রেনে ডিস্টার্ব। করো লেখা। এর মধ্যে এক পৌঢ স্বর কানে এলো, দাদু ভাই কি করো? অয়ন সাথে সাথে সিগারেট ফেলে দিল। পেছনে তাকিয়ে দেখলো দাদি দাঁড়িয়ে আছেন, ছোটখাটো জীর্ণ দেহী, 80 বছরের নারী, চুল পেকে সাদা হয়ে গেছে, তামাটে বর্ণ দেহের, দাঁত সব পড়ে গেছে। অয়ন বলল, আসো দাদি, তুমি কি কালকেরা যাচ্ছ গা? হ্যাঁ, মায়ের শরীরটা ভালো না। পুরোটা একটু থেমে বললেন, মিলানিনী আমাগোরে মনে হয় এখনো ক্ষমা করে নাই, তাই না? চলবে ইনশাআল্লাহ।